ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তাব নেতাদের। ভোট পেছালে পরিস্থিতি আরও খারাপের শঙ্কা। তারিখ দিলে স্থিতিশীলতা ফেরার আশা। জুনের আগেই হবে জানালেন প্রেস সচিব। মাছের বাজার মেলছে, এই জন্য দাঁড়াইছে, চলে যাবো এখনই। এই বাজারটা একটা বিস্ফোরণের মতো অবস্থা হয়ে গেছে। বিকাল হইলে মানুষ এই জায়গায় হাঁটতে পারে না। ফুটপাত ছাড়িয়ে বাজার বসছে প্রধান সড়কে। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে চলে কেনাকাটা। ভয়াবহ যানজটে ভোগান্তিতে কর্মজীবীরা। ইঁদুর বিড়াল খেলা প্রশাসনের সঙ্গে দোকানিদের। জুলাই শহীদ কন্যা লামিয়ার গণধর্ষণ মামলার অভিযোগপত্র দাখিল। 2 কিশোরকে আসামি করা হলেও মিলেছে 3 জনের সংশ্লিষ্টতার তথ্য। ডিএনএ টেস্টে চাঞ্চল্যকর প্রমাণ। পর্যাপ্ত উৎপাদন হলেও কৃত্রিম সংকট তৈরির চেষ্টা। কোরবানির আগ মুহূর্তে বস্তায় 250 টাকা পর্যন্ত বেড়েছে চামড়ায় ব্যবহৃত লবণের দাম। মজুত করছেন মধ্যস্বত্বভোগীরা, অভিযোগ মিলারদের। এবং 3 বছরের মধ্যে ইউক্রেনের সবচেয়ে বড় হামলা রাশিয়ার। কিয়েভ সহ 30টি শহরে 367টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ল মস্কো। অভিযান জোরদার করায় পুতিনের ওপর চটেছেন ট্রাম্প। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে 5 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তাব করেছেন রাজনৈতিক দলের নেতারা। ভোটের সময় বেশি পেছালে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা তাদের। ভোটের নির্দিষ্ট সময় ঘোষণা করলেই রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে বলে মনে করেন তারা। সরকারকে সব দলের সঙ্গে সমান আচরণের আহ্বান তাদের। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, দলগুলোর সঙ্গে সরকারের টানাপোড়েন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের মধ্যে শুরু হয় রাজনৈতিক সংলাপ। রোববার প্রথম পর্বের আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এলডিপির প্রেসিডেন্ট অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ 11 দলের শীর্ষ নেতা। প্রায় ঘণ্টাখানিক চলে বৈঠক। পরে সাংবাদিকদের মুখোমুখি হন নেতারা। এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছিলেন না বলেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তাব দেন তিনি। নির্বাচনের সময় বেশি পেছালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম। আর রোডম্যাপ প্রকাশ হলে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে বলে মনে করেন গণসংহতির সমন্বয়কারী জোনায়েদ সাকি। আমরা বলেছি যে সংস্কার, বিচার এবং নির্বাচনের যথাসম্ভব একটা দ্রুত রোডম্যাপ দেওয়ার জন্য আমরা অনেকেই সেখানে মত প্রকাশ করেছি। সমস্যার সমাধানের জন্য সময় ক্ষেপণ যদি করেন, উল্টাটা হতে পারে। উল্টাটা হলো পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে, তখন আর কিছুই করার থাকবে না। সুনির্দিষ্ট মাস কিংবা সপ্তাহটি যদি সুনির্দিষ্ট করা যায়, তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা যেমন নিয়ে আসবে, তেমনি অর্থনীতির ক্ষেত্রে একটা স্থিতিশীলতা আনবে। সরকারকে সব দলের সঙ্গে সমান আচরণের আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যটা অনেক ক্ষেত্রে আপনারা বজায় রাখতে পারছেন না। সবার কাছে আপনি সমানভাবে সবাইকে বিচার করবেন। পরে দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে গণ অধিকার পরিষদ ও বিভিন্ন ইসলামী দলের নেতারা বৈঠক করেন। নির্বাচনের আগে অন্তত কিছু গণহত্যার মামলার বিচার শেষ করার দাবি জানান খেলাফত মজলিসের আমির মামুনুল হক। ফ্যাসিবাদী শেখ হাসিনা সহ তার প্রধান সহযোগীদের অন্তত নির্বাচনের আগে দৃশ্যমান একটা অগ্রগতি আমরা বলতে পারি, সেটা যেন সম্পন্ন হয়। আমরা বলেছি অন্তত প্রধান উপদেষ্টা যেন একটা সুনির্দিষ্ট মাসের কথা বলেন যে এই মাসে সম্ভাব্য নির্বাচনটা হতে পারে। পরে প্রেস সেক্রেটারি জানান, নির্বাচনের তারিখ 30 জুন পার হবে না। সাম্প্রতিক অস্থিরতার মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে অন্তর্বর্তী সরকার স্বস্তি পেয়েছে বলেও জানান তিনি। আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমভাবে পারে চেষ্টা করছে, তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্যমত থাকতে হবে। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা নেতাদের বলেছেন তিনি যতদিন থাকবেন দেশের অনিষ্ট হয় এমন কোনো কাজ করবেন না। যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জুলাই শহীদ কন্যা লামিয়ার গণধর্ষণ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। মামলায় 2 কিশোরকে আসামি করা হলেও তদন্তে উঠে এসেছে 3 জনের সংশ্লিষ্টতার তথ্য।
ডিএনএ টেস্টে মিলেছে চাঞ্চল্যকর প্রমাণ। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি লামিয়ার পরিবারের। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। পড়ার টেবিলটা এখনো সাজানো গুছানো, বই খাতা পেন্সিল সবকিছুই আছে যথাস্থানে। শুধু নেই এসএসসিতে জিপিএ 5 পাওয়া সেই মেধাবী লামিয়া। গত 18 মার্চ শহীদ বাবার কবর জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে পটুয়াখালীর দুমকিতে গণধর্ষণের শিকার হন কলেজ ছাত্রী লামিয়া। এ ঘটনায় লামিয়ার মা রুমা বেগম বাদী হয়ে সাকিব মুন্সি ও সিফাত মুন্সি নামের 2 কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করলে তাদের গ্রেপ্তার করা হয়। তবে গত 6 মে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পুলিশ অভিযোগপত্র দাখিল করলে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। মামলায় 2 জনের নাম উল্লেখ থাকলেও ভিকটিমের ডিএনএ পরীক্ষার রিপোর্ট ও আসামিদের জবানবন্দি অনুযায়ী 3 জন জড়িত থাকার প্রমাণ মিলেছে। পুলিশের অভিযোগপত্র অনুযায়ী ভুক্তভোগী প্রথমে ধর্ষণের শিকার হন তারই ঘনিষ্ঠ সহপাঠী ইমরান মুন্সির হাতে। এরপর ঘটনাস্থলে আসে সাকিব মুন্সি ও সিফাত মুন্সি। ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তারা সংঘবদ্ধ ধর্ষণ করে লামিয়াকে। তারা 3 বন্ধু মিলেই হয়তো একটা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে এই ধরনের একটি পরিস্থিতির শিকার করেছে। ধর্ষণের 1 মাস 8 দিন পর 26 এপ্রিল ঢাকার শেখেরহাটের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় লামিয়ার মরদেহ। স্বজনরা জানান মানসিকভাবে ভেঙে পড়া লামিয়া আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়। ন্যায় বিচার নিয়ে আজও সংশয়ে লামিয়ার মা। কম বয়সের অজুহাতে আসামিরা শাস্তি থেকে পার পেতে পারে। মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নিরূপণ এবং সর্বোচ্চ শাস্তি দাবি তার। আমার মেয়ে যেভাবে ফাঁসির জ্বলতে জ্বলছে এইভাবে তাদেরকেও ফাঁসির জ্বলতে ঝুলানো হোক। গ্রেপ্তার 3 অভিযুক্তকে 25 মে হাজির করা হয় আদালতে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 28 মে। আশা করছি এই মামলাটি অতি দ্রুত নিষ্পত্তি হবে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের 19 জুলাই ঢাকার মোহাম্মদপুরে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 29 জুলাই মারা যান সিএনজি চালক জসিমউদ্দিন। বাবার মৃত্যুর 3 মাস পার না হতেই মেয়ের জীবনে নেমে আসে কালো অধ্যায়। এই ঘৃণ্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায় বিচার পাবেন লামিয়া আর নিরাপত্তা নিশ্চিত হবে প্রতিটি কন্যা শিশুর, এমনটাই প্রত্যাশা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। প্রধান সড়ক দখল করে বসেছে অস্থায়ী বাজার। মাঝ রাস্তায় মোটরসাইকেল, প্রাইভেট কার থামিয়ে সদাই করছেন অনেকে। তৈরি হচ্ছে ভয়াবহ যানজট। অফিস যাতায়াতে চরম ভোগান্তিতে কর্মজীবীরা। আবার ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পরিবেশ। এদিকে অস্থায়ী বাজার সরাতে গেলে প্রশাসনের সঙ্গে দোকানিদের চলে ইঁদুর বিড়াল খেলা। সিফাত আল শাহরিয়ার এবং মোবারক হোসেন শুভকে সঙ্গে নিয়ে বিস্তারিত রায়দুল ইসলাম শুভর রিপোর্টে। যেখানে সেখানে যাত্রী ওঠানামা করছে গণপরিবহন, রাস্তা জুড়ে পার্কিং হচ্ছে ব্যক্তিগত গাড়ি। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত কমাসে ফুটপাত ছাড়িয়ে ভাসমান বাজার দখলে মূল সড়কও। আর এটি এখন মিরপুর থেকে মোহাম্মদপুর, বাড্ডা থেকে যাত্রাবাড়ি, রাজধানীর ব্যস্ততম এসব এলাকার চিত্র। রাস্তার পাশে এই বাজারটা একটা বিস্ফোরণের মতো অবস্থা হয়ে গেছে। স্কুল কলেজ যারাই আসে খুব কষ্ট হচ্ছে। বিকাল হলে মানুষ এই জায়গায় হাঁটতে পারে না। কেউ মোটরসাইকেল, কেউ বা ব্যক্তিগত প্রাইভেট কার থামিয়ে করছেন বাজার সদাই। এতে 20 থেকে 30 সেকেন্ডের পথ পাড়ি দিতে সময় লাগছে 10 থেকে 15 মিনিট। রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে কাজে বা প্রয়োজনে বের হওয়াদের। মাছ বিক্রি করে বা তরকারি বিক্রি করে ভ্যানওয়ালারা, ওনারা সময় রাস্তার মাঝখানে আসে। এই সকালবেলা যে অফিস টাইমটা অনেক যানজট হয়। বাজার পাতে আমাকে 20-30 মিনিট আধা ঘন্টা লাগে। না দাঁড়ানোর জায়গা না তো, এখানে তো দাঁড়াই নেই ওইভাবে। কো দাঁড়াইছি, এখানে ব্রেক করলাম। বাজারের ক্ষেত্রেও সংস্কার হওয়া উচিত বলে আমি মনে করি। রাজধানীর অন্যান্য এলাকার প্রধান সড়ক থেকে অলিগলিও এসব অবৈধ ভাসমান ব্যবসায়ীদের দখলে। সরকারি জায়গায় নিজেরাই এখন এসব দোকানের মালিক বলে দাবি তাদের। সামনে পিছনে গাছপালা বইছে, গাড়ি তো এই কারণে আমরা একটু সামনে কাস্টমার দাঁড়া রয়েছে। কাস্টমারটা আপনি সাইডে গেলেও পারবেন। জি ভাই, লোকবল সংকটের কারণ দেখিয়ে সিটি কর্পোরেশন ও ডিএমপি বলছে একক কোনো প্রতিষ্ঠান নয়, জনসাধারণ সহ সংশ্লিষ্ট সকল সংস্থাগুলো এগিয়ে এলে সড়কের শৃঙ্খলা ফেরানো সম্ভব। সবারই একটা কিন্তু ভূমিকা রয়েছে। শুধু পুলিশ, আপনি আজকে কিছু লোককে আমি উচ্ছেদ করলাম, আবার একটু পর আবার এসে দখল করলো। আমাদের সিটি কর্পোরেশনের সেই সেট আপ কিন্তু নাই যে আমি একদম রাস্তাতে আমার লোক বসিয়ে রাখবো। আমরা যেমন কাজ করব, এখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে, সংশ্লিষ্ট যারা আছে সেখানে তারা কাজ করবে সেই জায়গাটিতে। সড়ক ও ফুটপাতে চলাচলে ভোগান্তি নয়, নগরবাসীর চাওয়া সুন্দর, পরিচ্ছন্ন ও যানজটবিহীন এক শহর।
প্রশাসন বলছে শুধুমাত্র বিক্রেতাকে সরিয়ে নয়, পাশাপাশি সাধারণ যারা ক্রেতা রয়েছেন তাদেরও সচেতন হতে হবে, তাদেরও এগিয়ে আসতে হবে। এছাড়া এই বাজার ব্যবস্থা কখনোই এখান থেকে স্থানান্তর করা সম্ভব নয়। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় বাজেটের আকার বাড়লেও বাড়ছে না শস্য খাতের বরাদ্দ। টেকসই কৃষি ব্যবস্থার লক্ষ্যে এ খাতে মোট বাজেটের 10% অর্থ বরাদ্দের পরামর্শ অর্থনীতিবিদদের। বলছেন, কৃষিপণ্য উৎপাদনে ব্যয় বৃদ্ধি পেলেও কমছে ভর্তুকির পরিমাণ। আর উৎপাদন পর্যায়ে কৃষকের ব্যয় কমানো গেলে ভোক্তারাও স্বস্তিতে থাকবেন বলে মত তাদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। দেশে শিল্প খাতের প্রবৃদ্ধি বাড়লেও এখনও বাংলাদেশের অর্থনীতির প্রধান জীবনী শক্তি কৃষি। তাই জাতীয় বাজেটের নতুন পরিসংখ্যান আসলেই এ খাতে প্রত্যাশা বেশি থাকে অংশীজনদের। কিন্তু বছর ভেদে বাজেটের আকার বাড়ছে, কিন্তু অঙ্ক বাড়ছে না কৃষিতে। পরিসংখ্যান বলছে 2011-12 অর্থ বছরে কৃষিতে জাতীয় বাজেটের মোট বরাদ্দ ছিল 10.65%। চাহিদার অনুপাতে 1 দশক পেরিয়ে তা বাড়েনি, উল্টো কমে চলতি অর্থ বছর দাঁড়িয়েছে 5.94%। এতে সামগ্রিকভাবে কৃষির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 4% পূরণ হচ্ছে না। এমন প্রেক্ষাপটে অর্থনীতিবিদদের পরামর্শ, এ খাতে বরাদ্দ দিতে হবে মোট বাজেটের ন্যূনতম 10%। অন্ততপক্ষে বাজেটের 10% হিস্সা কৃষি খাতের জন্য, শস্য কৃষি খাতের জন্য সংরক্ষণ করা উচিত এবং মোট বাজেটের প্রায় 5% কৃষি ভর্তুকি খাতে প্রদান করা উচিত। এদিকে গত অর্থ বছরের চেয়ে চলতি অর্থ বছরে কমানো হয়েছে ভর্তুকির পরিমাণ। বিশ্বদাতা সংস্থার চাপে আসন্ন বাজেটেও কমতে পারে এর পরিমাণ। কিন্তু খাদ্য নিরাপত্তা নিশ্চিত, মূল্যস্ফীতি কমানোর প্রক্রিয়ায় কৃষককে সহায়তা বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। কৃষিখাতে যদি বরাদ্দ বৃদ্ধি পায় এবং ভর্তুকি বৃদ্ধি পায়, স্বাভাবিকভাবেই কৃষির উৎপাদন বাড়বে। তো পণ্য যেটা, সেই পণ্যের দাম কম হবে। সামগ্রিক একটা উন্নয়নের যে পরিকল্পনা, সেটাকে আরও জোরদার করতে হবে এবং সেটা একদম প্রান্তিক লেভেলে কৃষকদের জন্য আপনার মনে করেন যেমন কৃষি ঋণ, সহজ শর্তে কৃষকের ঋণ দেওয়া। সমৃদ্ধ কৃষিখাত গড়ে তুলতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি উৎপাদন লক্ষ্য পূরণ হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে উচ্চ পর্যায়ের কমিটির প্রয়োজন আছে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 3 দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বন্ধ রয়েছে শ্রেণী কার্যক্রম। এই মুহূর্তে রাজশাহীর রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। 3 দফা দাবি আদায়ে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। আমরা এই মুহূর্তে আছি নগরীর ভদ্রা এলাকায়, এখানে রানীনগর প্রাথমিক স্কুলে। এখানে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলছে। সারা দেশের ন্যায় এখানেও কর্মবিরতি পালিত হচ্ছে। এখানকার শিক্ষকরা স্কুলে এসেছেন, কিন্তু তারা সকল ধরনের কার্যক্রম বন্ধ রেখেছেন। পাশাপাশি আমরা দেখছি যে এখানকার স্কুলের শিক্ষার্থীরাও কিন্তু স্কুলে এসেছে। যে 3টি দাবি রয়েছে, দাবিগুলো হচ্ছে যে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে 11তম গ্রেডে তাদের বেতন নির্ধারণ করতে হবে। এই দাবিটি হচ্ছে তাদের প্রধান দাবি। পরবর্তীতে হচ্ছে দ্বিতীয় যে দাবিটি হচ্ছে, সেটি হচ্ছে 10 বছর এবং 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির যে জটিলতা রয়েছে সেটি নিরসন করতে হবে। পাশাপাশি প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি দিতে হবে। এই 3টি দাবিতে সারা দেশেই কিন্তু কর্মবিরতি পালিত হচ্ছে। তারই সারা দেশের ন্যায় রাজশাহী যে সকল প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে, সেই বিদ্যালয়গুলোতেও একইভাবে এই কর্মবিরতি পালিত হচ্ছে এবং শিক্ষকরা কিন্তু যথারীতি সকালেই তারা স্কুলে এসেছেন এবং এসে তারা যার যার কক্ষে অবস্থান করছেন। এবং আমরা পাশাপাশি দেখছি যে শিক্ষার্থীরাও কিন্তু যথা সময়ে তারা আসলে স্কুলে এসেছে এবং শিক্ষকরা ক্লাস না নেওয়াতে কিন্তু তারা ক্লাসে বসে নিজেদের মতো করে তারা সময় পার করছেন। এবং আমরা দেখেছি যে এর আগেও এই একই দাবি আদায়ে তারা অন্যান্য আসলে নিজেদের মতো করে কর্মসূচি পালন করেছেন। মূলত তাদের দাবি দেওয়া মেনে না নেওয়ার কারণে আজকে থেকে তারা পূর্ণ কর্মবিরতি পালন করছে। তো এই ছিল আমার কাছে রাজশাহীতে প্রাথমিক শিক্ষকদের যে পূর্ণ দিবস কর্মবিরতি, তার সর্বশেষ খবর। দেখছেন সময় সংবাদ। পর্যাপ্ত উৎপাদন হলেও মাঠ পর্যায়ে ক্রুড মজুত করে রাখায় কোরবানির পশুর চামড়ায় ব্যবহৃত লবণের দাম বেড়েই চলেছে।
গত 1 মাসের ব্যবধানে প্রতি বস্তায় দাম বেড়েছে 200 থেকে 250 টাকা। শাখাউত টিপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী আসন্ন ঈদুল আজহায় 1,14,47,000 কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য 8 কেজি হিসাবে প্রায় 1 লাখ মেট্রিক টন লবণের প্রয়োজন। তার বিপরীতে 11 মে পর্যন্ত মাঠ ও মিল পর্যায়ে ক্রুড লবণ মজুত রয়েছে প্রায় 17 লাখ মেট্রিক টন, কিন্তু তারপরও বেড়েছে চামড়ায় ব্যবহৃত লবণের দাম। 17 মাসে আপনার বৃষ্টি বাদল ছিল, তখন আপনার বাজারটা একটু বাড়ছিল। মাঠের কৃষকেরা উৎপাদিত ক্রুড ছেড়ে দিল, মধ্যস্বত্বভোগীরাই সে ক্রুড কিনে মাটির নিচে মজুত করেছে বলে অভিযোগ মিল মালিকদের। টাকার মালিক আছে যারা আইডেল টাকাগুলো রাখবে কোথায়, লবণ কিনে তারা রেখে দেয়। 70% গর্তের মধ্যে রাখে আর 30% উপরে রাখে, উপরেরগুলা একটু আগে ভাগে বিক্রি করে। মজুতদার বলে ওদের মালগুলি কিন্তু আসলে এখন আসবে না, ওরা বৃষ্টির পরেই কিন্তু বর্ষার পরে কিন্তু ওরা মালগুলি বিক্রি করার চেষ্টা করবে। আগে মাত্রাতিরিক্তভাবে কমে যাওয়া ক্রুডের দাম এখন কৃষক এবং মাঝিরা সমন্বয় করছে, তাই পরিশোধিত লবণের দাম কিছুটা বেড়েছে বলে দাবি বিসিকের। উৎপাদনের কার্যক্রমটা একটু স্বাভাবিক হওয়াতে ওই দামটা পুনরায় বৃদ্ধি পেয়ে ওই পরিমিত মাত্রায় আগমন ঘটছে। সারা দেশে 170টি মিলে ক্রুড থেকে লবণ পরিশোধন করা হয়। এর মধ্যে এককভাবে চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট, চাকতায়, রাজাখালী এবং পটিয়া ও বোয়ালখালীতে মিল রয়েছে 111টি। মাঠ পর্যায়ে ক্রুড উৎপাদন থেকে শুরু করে মিলে এনে রিফাইন শেষে লবণ বাজারজাত করার মাঝে অন্তত 8টি পক্ষ সক্রিয়ভাবে জড়িত থাকে, আর সময় লাগে 5 থেকে 7 দিন। এর মাঝে কোনো একটি পক্ষ কারসাজি করলে অস্থির হয়ে ওঠে দেশের লবণের বাজার। চট্টগ্রামের মাঝিরঘাটের লবণ মিল থেকে কমল দে, সময় সংবাদ। সময় সংবাদ। এবার দেশের বাইরের খবর। 3 বছরের মধ্যে ইউক্রেনের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। একদিনে রাজধানী কিয়েভ সহ অন্যান্য শহরে 367টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে মস্কো। হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন, আর এই হামলার মধ্যেই সম্পন্ন হয়েছে ইউক্রেন রাশিয়ার সর্ববৃহৎ বন্দী বিনিময়। হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার অন্তত 30টি শহর লক্ষ্য করে ছোড়া হয় 367টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তারা গুলি করে ভূপাতিত করেছে 266টি ড্রোন এবং 45টি ক্ষেপণাস্ত্র। রাশিয়ার এমন বিধ্বংসী হামলার বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নরম মনোভাব দেখাচ্ছেন। এই ভয়াবহ হামলার মধ্যে 23 থেকে 25 মে এই 3 দিন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে হয়েছে সর্ববৃহৎ বন্দী বিনিময়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সময় সংবাদ। খেলার খবর। 3 ম্যাচে টি20 সিরিজে অংশ নিতে দ্বিতীয় ধাপে পাকিস্তান পৌঁছেছেন টাইগার ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা। এর আগে রোববার প্রথম ধাপে লাহোর যান 4 ক্রিকেটার সহ 10 সদস্য। ইনজুরিতে ছিটকে যাওয়ায় মুস্তাফিজের পরিবর্তে পাকিস্তানের টিকিট পাওয়া খালেদে দলের সঙ্গে যোগ দেবেন কাল। পিএসএল খেলায় আগে থেকেই পাকিস্তান আছেন রিশাদ আর মিরাজ। লাহোরে 28 মে প্রথম ম্যাচে মাঠে নামার আগে 2 সেশন অনুশীলনের সুযোগ পাবেন টাইগাররা, যা শুরু হবে আজ থেকে। আমিরাতের ব্যর্থতা ভুলতে আর বিশ্বকাপের প্রস্তুতিতে এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ সিমন্স শিশুদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তাব নেতাদের, ভোট পেছালে পরিস্থিতি আরও খারাপের শঙ্কা। তারিখ দিলে স্থিতিশীলতা ফেরার আশা, জুনের আগেই হবে জানালেন প্রেস সচিব। মাছের বাজার মেলছে, এই জন্য দাঁড়াইছে, চলে যাবো এখনই। এই বাজারটা একটা বিস্ফোরণের মতো অবস্থা হয়ে গেছে। বিকাল হইলে মানুষ এই জায়গায় হাঁটতে পারে না। ফুটপাত ছাড়িয়ে বাজার বসছে প্রধান সড়কে। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে চলে কেনাকাটা। ভয়াবহ যানজটে ভোগান্তিতে কর্মজীবীরা। ইঁদুর বিড়াল খেলা প্রশাসনের সঙ্গে দোকানিদের। এবং জুলাই শহীদ কন্যা লামিয়ার গণধর্ষণ মামলার অভিযোগপত্র দাখিল। 2 কিশোরকে আসামি করা হলেও মিলেছে 3 জনের সংশ্লিষ্টতার তথ্য। ডিএনএ টেস্টে চাঞ্চল্যকর প্রমাণ। এ ছিল সময় সংবাদে। সঙ্গেই থাকুন সময়ের।